হ্যাঁ, নীল বোর্ডে তো সুন্দর লাগতেছে দেখতেছি। সব হৃদয়ের আমি হৃদয়ে পুষে রাখি আমার চোখে। হুম, ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। এটা হেডমাস্টার ব্যাচ না? আচ্ছা, ওদের ক্লাস হবে সংবিধান আজকে না? এস এম মশিউর রহমান। ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? আচ্ছা, ওকে। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। আবার চলে আসছি আপনাদের সামনে। আজকে সংবিধান পড়াবো। তার আগে একটু জানাবেন সবাই কেমন আছেন আর আমাকে শোনা যায় কিনা একটু কাইন্ডলি বলবেন, ঠিক আছে? দিনা খাতুন, ওয়ালাইকুম আসসালাম ভাই। ওকে, আজকে আমরা চলে যাব হচ্ছে সংবিধান, হ্যাঁ? আচ্ছা, বোর্ডের কালারটা চেঞ্জ করি তো দেখি কেমন কি অবস্থা।
আচ্ছা, আমরা চলে যাব হচ্ছে সংবিধান। হ্যাঁ, সংবিধান। আল্লাহ জানে কোন কালার যেখানে ফুটবে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমরা চলে যাব সরাসরি সংবিধানে চলে যাব। সংবিধান। আচ্ছা, সংবিধান। সংবিধানটা কি, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি? কনস্টিটিউশন। কনস্টিটিউশন, ঠিক আছে, কনস্টিটিউশন। দেখেন, কনস্টিটিউশন বা সংবিধান, ইংরেজিতে বলছি কনস্টিটিউশন, বাংলাতে হচ্ছে কি সংবিধান। সংবিধান কি? সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার হচ্ছে মূলনীতি, যেটাকে বলে মৌলিক আইন, যেটাকে বলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা হয় মৌলিক আইন, ঠিক আছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা মৌলিক আইন বলা হয়, ঠিক আছে। সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বা কি বলা হয়? মৌলিক আইন বলা হয় বা মূলনীতি বলা হয়, ঠিক আছে। তো এই সংবিধান সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন বলেছেন যে রাষ্ট্রের রাষ্ট্রের পছন্দকৃত জীবন ব্যবস্থায় সংবিধান, অর্থাৎ রাষ্ট্রের পছন্দকৃত এই জীবন ব্যবস্থাকে বলা হয় সংবিধান বলা হয়। কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন। বেশি অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আগের লাইটই ভালো ছিল। আচ্ছা, রাষ্ট্রের পছন্দকৃত জীবন ব্যবস্থা হলো সংবিধান। অ্যারিস্টটল বলেছেন কি? কনস্টিটিউশন। ইংরেজিতে তিনি কি বলেছেন? কনস্টিটিউশন। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ chosen for itself। অর্থাৎ রাষ্ট্রের পছন্দকৃত জীবন ব্যবস্থা হলো সংবিধান। রাষ্ট্রের পছন্দকৃত জীবন ব্যবস্থা হলো সংবিধান, ঠিক আছে। রাষ্ট্রের পছন্দকৃত জীবন ব্যবস্থা হলো সংবিধান। কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন। কে বলেছেন? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন। মিনহাজ যে মিনহাজ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই। কালার হ্যাঁ চেঞ্জ করেছি। আচ্ছা, আঞ্জুমান রাখি, ওয়ালাইকুম আসসালাম ভাই। লিজা মাহি, ওয়ালাইকুম আসসালাম। শাহাদুত রাকিব, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, এখন তো ক্লিয়ার আছে না? দেখেন তো। হ্যাঁ,
ওকে, আচ্ছা, এরপরে আমরা আলোচনায় চলে যাব, ঠিক আছে? হ্যাঁ, রাজীব আল হাসান, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখেন, আমরা চলে যাব হচ্ছে সংবিধানের প্রকারভেদ, ঠিক আছে? আমরা চলে যাব এখন হচ্ছে সংবিধানের প্রকারভেদে চলে যাব। হ্যাঁ, সংবিধানের সংবিধানের প্রকারভেদ, গুরুত্ব দিবেন। হ্যাঁ, প্রকারভেদ শোনেন, সংবিধানের 2টা ক্লাস দিব। আমি কিন্তু অনলাইনে 4টা ক্লাস নিয়েছি, ওইখানে 1 ঘন্টার ক্লাস নিয়েছি 4টা। তো আপনারা একটু গুরুত্ব দিবেন, আর যদি মানে পারেন আমি যে লাইভ ক্লাসগুলো নিয়েছি ওইগুলো একটু দেখবেন মাঝে মাঝে, যদি কোনো কিছু বাদ পড়ে যায় বা যাই হোক, কারণ লাইভ ক্লাসে অনেক বেশি বকিত, অনেক বেশি বকতে হয়, ঠিক আছে? লাইভ ক্লাসে অনেক বেশি বকতে হয়। আচ্ছা, ওকে, সাদিয়া সুলতানা, হ্যাঁ ঠিক আছে ভাই। আচ্ছা, দেখেন, সংবিধানের প্রকারভেদ, সংবিধানের প্রকারভেদ দেখেন, বলা হচ্ছে এটাকে ইংরেজিতে আমরা কি বলবো, ক্লাসিফিকেশন অফ কনস্টিটিউশন, তাই না? সংবিধানের প্রকারভেদ দেখেন, বলা হচ্ছে 1, লিপিবদ্ধকরণের ভিত্তিতে, 2, সংশোধন পদ্ধতির ভিত্তিতে, সংশোধন পদ্ধতির ভিত্তিতে, লিপিবদ্ধকরণের ভিত্তিতে, আবার হচ্ছে সংশোধন পদ্ধতির ভিত্তিতে, ঠিক আছে? দেখেন, লিপিবদ্ধকরণের ভিত্তিতে আবার কি বলা হচ্ছে, সংবিধান 2 প্রকার, 2 প্রকার, যথা 1, লিখিত, 2, অলিখিত। আচ্ছা, সংবিধানের প্রকারভেদ, সংবিধান মূলত 2 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধান, আর একটা হচ্ছে সংশোধনের ভিত্তিতে সংবিধান। তো লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধান আবার 2 প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান, আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। যেমন বাংলাদেশ, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ঠিক আছে? তারপর যদি বলি জাপান, জাপান, ভারত, হ্যাঁ, ডট 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 ডট, এই দেশগুলোর সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। অলিখিত সংবিধান কোনগুলো? যুক্তরাজ্য, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, ঠিক আছে? কসোভা, কসোভা, ঠিক আছে? কসোভা, হ্যাঁ, কসোভা, ইসরায়েল, ইসরায়েল, কানাডা, কানাডা, না ডিসেম্বর হওয়ার সম্ভাবনা নাই ভাই। যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, কসোভা, কানাডা, ঠিক আছে? ইসরায়েল, এই দেশগুলোর সংবিধান মূলত হচ্ছে অলিখিত সংবিধান, ঠিক আছে? ব্র্যাকেটে লিখবেন স্পেন, স্পেন বর্তমানে লিখিত সংবিধান, আর সৌদি আরব, সৌদি আরব কোনো ধরনের সংবিধানই নেই, কোনো ধরনের সংবিধান নেই, কোনো ধরনের সংবিধান নেই। তাহলে দেখেন, বলা হচ্ছে অলিখিত সংবিধান হচ্ছে যুক্তরাজ্য, ইউকে, নিউজিল্যান্ড, কসোভা, ইসরায়েল, কানাডা, এই দেশগুলোতে হচ্ছে অলিখিত সংবিধান, এই দেশগুলোতে হচ্ছে অলিখিত সংবিধান। অন্যদিকে দেখেন স্পেন, আবার সৌদি আরব, আপনারা প্রত্যেকটা বইয়ে দেখবেন আছে স্পেন এবং সৌদি আরবের সংবিধান অলিখিত। অ্যাকচুয়ালি স্পেনের সংবিধান বর্তমানে লিখিত, আর সৌদি আরবের লিখিত বা অলিখিত কোনো ধরনের সংবিধান নেই। তারা ইসলামী শরিয়া মোতাবেক হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে, তারা ইসলামী শরিয়া মোতাবেক হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে, তারা ইসলামী শরিয়া মোতাবেক হচ্ছে রাষ্ট্র পরিচালনা করে, ঠিক আছে? ইসলামী শরিয়া মোতাবেক তারা রাষ্ট্র পরিচালনা করে। বোঝা গেছে? এটা বোঝা গেছে? বলেন তো। এই পর্যন্ত বোঝা গেছে? দেখেন, লিখিত সংবিধান হচ্ছে মানে লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধান 2 প্রকার, একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে অলিখিত। তো বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, আরো অন্যান্য দেশ আছে লিখিত, আর
অলিখিত গুলো মনে করে রাখলে বাকি সবগুলো কিন্তু হচ্ছে লিখিত। অলিখিত মনে করে রাখলে বাকি সংবিধান হচ্ছে লিখিত। দেখেন, অলিখিত কেন বলছি, কারণ নির্দিষ্ট কোনো দলিল দস্তাবেজ নাই, বিভিন্ন প্রথা রীতিনীতি আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর লিখিত কেন বলছি, যেগুলো নির্দিষ্ট দলিল আছে, দস্তাবেজ আছে, সংরক্ষণ করা আছে, ওইগুলোকে বলা হচ্ছে লিখিত সংবিধান কিন্তু হচ্ছে বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। এরপর দেখেন, সংশোধনের ভিত্তিতে সংবিধান হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে সুপরিবর্তনীয়, সুপরিবর্তনীয়। দুই, দুষ্পরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। ঠিক আছে, সুপরিবর্তনের সংবিধান কোন দেশের দেখেন তো? ওই যে অলিখিত সংবিধান কোন দেশের? যুক্তরাজ্যের না? যুক্তরাজ্য। ঠিক আছে, যুক্তরাজ্য। তারপরে এখানে নিউজিল্যান্ড। হ্যাঁ, দেখেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, আবার হচ্ছে সান মারিনো, সান সান ম্যারিনো। এই দেশগুলোর সংবিধান হচ্ছে সুপরিবর্তনের সংবিধান, মানে যা সহজে পরিবর্তন করা যায়। আর দুষ্পরিবর্তনের সংবিধান কোনগুলো দেশের দেখেন? দেখেন, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, হ্যাঁ, যুক্তরাষ্ট্র। এই দেশগুলোর সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনের সংবিধান। তাহলে বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত ও দুষ্পরিবর্তনের সংবিধান। দুষ্পরিবর্তনীয় বলতে কি বোঝাচ্ছে? যা সহজে পরিবর্তনযোগ্য নয়। ঠিক আছে, যা সহজে পরিবর্তনযোগ্য নয়, এটাকে বলা হচ্ছে কি? এটাকে কি বলা হচ্ছে? দুষ্পরিবর্তনীয়। যা সহজে পরিবর্তনযোগ্য নয়, এটাকে বলা হচ্ছে কিন্তু দুষ্পরিবর্তনীয় সংবিধান। এটাকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। বুঝতে পেরেছেন? এটা এই পর্যন্ত বোঝা গেছে? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেলে বলেন।
ওকে, আচ্ছা ওটা শাকিল স্যারের পেজে আছে, হ্যাঁ সংবিধানের ক্লাসগুলো শাকিল স্যারের পেজে আছে কিন্তু, হ্যাঁ সানির যেমন শাকিল স্যারের পেজে আছে কিন্তু, ঠিক আছে। ওকে, এরপর দেখেন আমরা চলে যাবো সংবিধান রচনার পদ্ধতি। সংবিধান রচনার পদ্ধতি, হ্যাঁ সংবিধান রচনার পদ্ধতি। এই সংবিধান রচনার পদ্ধতি এটা চার ভাগে হয়, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি চার ভাগে হয়ে থাকে, ঠিক আছে। পদ্ধতি এক, অনুমোদনের ভিত্তিতে। অনুমোদনের ভিত্তিতে, অনুমোদনের ভিত্তিতে, অনুমোদনের ভিত্তিতে সংবিধান কোনগুলো দেখেন তো? জাপান, জাপান, নেপাল, এই দেশগুলোর সংবিধান কিন্তু হচ্ছে অনুমোদনের ভিত্তিতে, মানে রাজা বা অন্য কারো সুপারিশের ভিত্তিতে, হ্যাঁ বিভিন্ন রাজা বা বাদশাদের অনুমোদন নেই। এরপর দুই, দুই বলা হচ্ছে বিপ্লবের মাধ্যমে। বিপ্লবের মাধ্যমে, ঠিক আছে। যেমন ফ্রান্স, ফরাসি বিপ্লব, হ্যাঁ তারপর হচ্ছে রাশিয়া, রাশিয়া রুশ বিপ্লব। এই দেশগুলোর সংবিধান কি হয়েছিল? বিপ্লবের, ফরাসি বিপ্লবের পরে এবং রুশ বিপ্লবের পরে ওই দেশগুলোর সংবিধান রচনা হয়েছিল না, তার মানে এগুলো বিপ্লবের মাধ্যমে। তিন, বিবর্তনের মাধ্যমে। বিবর্তনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে সংবিধান কোনগুলো দেখেন তো? আচ্ছা যুক্তরাজ্য, আমরা যদি বলি যুক্তরাজ্য, ঠিক আছে যুক্তরাজ্য, এই বিবর্তনের মধ্য দিয়ে সংবিধান রচনা হয়, নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য কিন্তু যুক্তরাজ্যে সংবিধান কিন্তু তৈরি হয়েছিল, হ্যাঁ। এরপর চার, চার হচ্ছে জনগণের প্রতিনিধির দ্বারা। জনগণের প্রতিনিধির মাধ্যমে। আচ্ছা উদাহরণ যদি আমরা দিই তাহলে আমরা বলবো হচ্ছে এটা আবার দুই রকমের হয়। এটি দুই রকমের হয়, দুই রকমের হয়। কিভাবে হয় দেখেন, এটা আবার দুই রকমের কিভাবে হয়? একটা সংসদ দ্বারা, একটা সংসদ দ্বারা, একটা গণপরিষদ দ্বারা। গণপরিষদ দ্বারা, যেমন আমাদের বাংলাদেশের উদাহরণ যদি দিই, ঠিক আছে। আচ্ছা যেমন আমি গণপরিষদের কথা যদি বলি তাহলে কি, বাংলাদেশের স্বাধীনতার পরপরই গণপরিষদ কি করা হয়? বাংলাদেশের সংবিধান কি গণপরিষদের মাধ্যমে এটা রচনা করা হয় না, গণপরিষদের মাধ্যমে। আচ্ছা আবার ভারত, ভারত যুক্তরাষ্ট্র স্বাধীনতার পর কিন্তু গণপরিষদের মাধ্যমে তারা কিন্তু সংবিধানগুলো রচনা করছে। সংসদ দ্বারা হলে এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, এটার নির্দিষ্ট মেয়াদ থাকে। যেমন আমাদের সংসদের মেয়াদ কত বছর? 5 বছর না? কিন্তু আমেরিকার দেখবেন, ইউএস এর ওদের সংবিধানের মেয়াদ কিন্তু হচ্ছে 4 বছর। আর যদি আমরা বিডির কথা বলি, বাংলাদেশের বলি, তাহলে 5 বছর, ঠিক আছে 5 বছর। এটাই বলা হচ্ছে, ঠিক আছে, যে সংবিধান হচ্ছে চার ভাবে রচনা হয়ে থাকে। একটা হচ্ছে অনুমোদনের ভিত্তিতে, যেমন জাপান, নেপাল। বিপ্লবের মাধ্যমে ফ্রান্স, রাশিয়া, ফরাসি বিপ্লব, রুশ বিপ্লবের পরে। আবার বিবর্তনের মাধ্যমে, যেমন যুক্তরাজ্যের সংবিধান। আবার জনগণের প্রতিনিধির মাধ্যমে। এটা দুই রকমের হয়ে থাকে, একটা সংসদ দ্বারা, একটা গণপরিষদ দ্বারা। আমাদের যে সংবিধানটা রচনা হয়েছে এটা কিন্তু গণপরিষদ দ্বারা। আমাদের যে সংবিধানটা রচনা হয়েছে এটা কিন্তু গণপরিষদ দ্বারা। এইটুক বোঝা গেলে একটু বলেন, এইটুক বোঝা গেলে একটু বলেন। ওকে,
ওকে, আচ্ছা, সংসদ দ্বারা বলতে কি সংসদের দ্বারাও হয়, এটার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। হ্যাঁ, যেমন আমরা যদি বলি যে এখানে এর একটা মেয়াদ থাকে, এটার একটা মেয়াদ থাকে। এখন আমি যদি বলি যে এই যে বাংলাদেশ এবং হচ্ছে যুক্তরাষ্ট্রের মেয়াদ নির্ধারণ করা থাকে, গণপরিষদের ওটা মেয়াদ নির্ধারিত না যে কত বছর সংবিধান থাকবে, এটা এটা পরিবর্তন, এটা পরিবর্তনশীল, এটা কিন্তু পরিবর্তনশীল না, এটা বোঝানো হচ্ছে। ওরকম বলা হয়নি এখানে, ঠিক আছে? হ্যাঁ, ইন্ডিয়া ইউকে, ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ইজামাই ঠিক আছে ভাই, ওকে। এরপর এরপর আমরা চলে যাব, দেখেন, এরপরে আমরা চলে যাব, এরপরে চলে যাব আমরা মূল আলোচনায় চলে যাব সংবিধানের, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব হচ্ছে সংবিধান। আচ্ছা, আমরা প্রথমে লিখবো হচ্ছে আমেরিকার সংবিধান। হ্যাঁ, আমেরিকার সংবিধান, ঠিক আছে? এটাকে লিখিত সংবিধান বলেছি না? লিখিত সংবিধান না? দেখেন, 1787 সালে আমেরিকার আমেরিকার তৎকালীন আইনমন্ত্রী জেমস ম্যাডিসন আমেরিকার সংবিধান রচনা করেন। আমেরিকার সংবিধান রচনা করেন 1789 সালের 4 মার্চ এই সংবিধান কার্যকর হয়। এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান ও লিখিত সংবিধানের মধ্যে সব থেকে ছোট সংবিধান। লিখিত সংবিধানের মধ্যে সব থেকে ছোট সংবিধান। এই সংবিধানে মাত্র 8টি অনুচ্ছেদ রয়েছে। 7টি অনুচ্ছেদ রয়েছে। হ্যাঁ, এরপর দেখেন বলা হচ্ছে এখন পর্যন্ত আমেরিকার সংবিধানে 33টি সংশোধনী হয়েছে, যার মধ্যে কার্যকর হয়েছে 27টি। আমেরিকার সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়। বিল অফ রাইটস বলা হয়, কারণ প্রথম 10টা সংশোধনী নাগরিক অধিকারের সাথে সম্পৃক্ত ছিল, যার কারণে ওই প্রথম 10টা সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়। ঠিক আছে, তাহলে দেখেন 1787 সালে আমেরিকার তৎকালীন আইনমন্ত্রী জেমস ম্যাডিসন আমেরিকার সংবিধান রচনা করেন। 1789 সালের 4 মার্চ এই সংবিধান কার্যকর হয়। এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান ও লিখিত সংবিধানের মধ্যে সব থেকে ছোট সংবিধান। এই সংবিধানে মাত্র 7টি অনুচ্ছেদ রয়েছে,
এখন পর্যন্ত আমেরিকার সংবিধানে 33টি সংশোধন হয়েছে, যার মধ্যে কার্যকর হয়েছে 27টি। আমেরিকার সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়। বিল অফ রাইটস বলা হয় কারণ প্রথম 10টা সংশোধনী নাগরিক অধিকারের সাথে সম্পৃক্ত ছিল। ঠিক আছে, এই পর্যন্ত দেখা হইলে আমাকে একটু বলেন। আরে বাহ, থ্যাংক ইউ। ক্ষুধা লাগছে খুব। ঠিক আছে। প্রদীপ দা, টিস্যু নাই এখানে? না, নাই, কোথাও নাই। লা 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 লা। Thank you. আচ্ছা, আমরা চলে আসবো হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, বাংলাদেশের সংবিধান কিন্তু তিনটা। কি কি? ওই যে 1971 সালে 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা আর 10 এপ্রিল 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে না, এটা ছিল হচ্ছে মুজিবনগর সরকারের সংবিধান। এটার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। এটা প্রথম সংবিধান। এরপর ওই যে বঙ্গবন্ধু দেশে আসলো না 10 তারিখ 1972 সালে, 10 জানুয়ারি, এসে 1972 সালে 11 জানুয়ারি রাস্তায় সংবিধান জারি করলো না, এটা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সংবিধান। এরপর কি গণপরিষদ গঠন করা হয়। গণপরিষদ গঠন করে যে সংবিধানটা 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর করে, এটা ছিল বাংলাদেশের সর্বশেষ এবং তৃতীয় সংবিধান। ঠিক আছে। আচ্ছা, 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এরপর বঙ্গবন্ধু নিজে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী পদ নিয়ে নেয় 12 তারিখে গিয়ে, 12 জানুয়ারি 1972 সালে। আর বিচারপতি আবু সাইদ চৌধুরীকে বাংলাদেশের রাষ্ট্রপতি মনোনীত করেন। এরপর 23 মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী
আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন। আদেশ জারি করেন 10 এপ্রিল, এই 23 মার্চ 1972 কিন্তু, হ্যাঁ 10 এপ্রিল 1972 সালে 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ। ব্র্যাকেটে লিখবে যে তিনি আবার জাতীয় সংসদের প্রথম স্পিকার, কারণ গণপরিষদ যখন ভেঙে দিয়ে জাতীয় সংসদ নামকরণ করা হয় 16 ডিসেম্বর 1972 সালে, ওই জাতীয় সংসদের প্রথম স্পিকার হন এই মোহাম্মদ উল্লাহ। দেখেন একবার রিভিউ দিই, বলা হচ্ছে তাহলে পড়ানো বাদ দিয়ে গান শোনায় নাকি? টাকা কিন্তু হালাল হবি না রে আমার। দেখেন বলা হচ্ছে 10 এপ্রিল 1972 সালে 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এরপর 12 তারিখে গিয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন, মানে তিনি রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী হন, আর বিচারপতি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তো 23 মার্চ 1972 সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন। 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম স্পিকার হচ্ছে শাহ আব্দুল হামিদ, আর প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। তিনি আবার জাতীয় সংসদের প্রথম স্পিকার। ঠিক আছে, এই পর্যন্ত হইলে বলেন। দেখেন তাহলে আর একবার রিপিট করি। হ্যাঁ, বলা হচ্ছে বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস। 11 জানুয়ারি 1972 সালে বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এরপর 23 মার্চ 1972 সালে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন। এরপর 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের প্রথম অধিবেশন বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, আর গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, আর প্রথম ডেপুটি স্পিকার হচ্ছে মোহাম্মদ উল্লাহ। পরবর্তীতে যখন গণপরিষদ ভেঙে দেওয়া হয় 16 ডিসেম্বর 1972 সালে, তখন জাতীয় সংসদ নামকরণ করা হয়, যেটার ইংরেজি নাম হাউস অব দ্য নেশন। ওইটার আবার স্পিকার হচ্ছে কিন্তু এই মোহাম্মদ উল্লাহ। ঠিক আছে,
লিখা হইলে বলেন, হ্যাঁ। ওকে, আচ্ছা। এরপর এই যে গণপরিষদের অধিবেশন বসলো না 10 এপ্রিল 1972 সালে, এরপর সিদ্ধান্ত নেওয়া হয় সংবিধান প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করবে। তখন কি করলো? 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করা হয়, যার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, একমাত্র নারী সদস্য, মানে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু, হ্যাঁ, একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ঠিক আছে, তাহলে দেখেন ওই যে গণপরিষদের অধিবেশনের পর সংবিধান রচনা বা প্রণয়নের জন্য একটা কমিটি গঠন করা হয়। ওই কমিটির সদস্য ছিল 34 জন, যার প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন, একমাত্র নারী ছিলেন বেগম রাজিয়া বানু, একমাত্র বিরোধী দলের সদস্য ছিলেন ডক্টর সুরঞ্জিত সেনগুপ্ত। আচ্ছা, গণপরিষদ যেটা গঠন করা হয় না সংবিধান রচনার জন্য, গণপরিষদটা কি দেখেন, বলা হচ্ছে 1972 সালে সংবিধান প্রণয়নের জন্য যে কমিটিটা গঠন করা হয় ওটাকে বলা হয় গণপরিষদ। এই গণপরিষদের সদস্য ছিল 403 জন। 403 জন। কেন ছিল 403 জন? ওই যে আমাদের 70 সালের নির্বাচনে না, 1970 সালে জাতীয় এবং প্রাদেশিক পরিষদে টোটাল 469 জন ছিল। এর মধ্যে 403 জনকে নিয়ে সংবিধান প্রণয়নের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছিল বা যে পরিষদটা গঠন করা হয়েছিল ওটাকে বলা হয় গণপরিষদ। ঠিক আছে, ওটাকে বলা হয় কি? গণপরিষদ। ঠিক আছে, ওইটাকে বলা হয় গণপরিষদ। এই যে ডক্টর কামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হলো, ও ভারত, ব্রিটেন সহ আরো কয়েকটা দেশ ভ্রমণ করলো, করে সংবিধান রচনা করলো। তারা 70টি বৈঠকে মিলিত হয়ে প্রায় 300 ঘন্টার মতো ব্যয় করে একটা খসড়া সংবিধান অনুমোদন করে। পরবর্তীতে এই খসড়া সংবিধান হাতে যিনি লিখেছিলেন, বলা হচ্ছে হস্তলিখিত সংবিধানের রূপকার বা লেখক এ কে এম আব্দুর রউফ। ওকে, আচ্ছা। এ.কে.এম. আব্দুর রউফ। ঠিক আছে, ওকে। এরপর হস্তলিখিত সংবিধানের মানে অঙ্গসজ্জা দান করেন। অঙ্গসজ্জা
মানে ডিজাইনার, 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 ডিজাইনার শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পাচার্য জয়নুল আবেদিন। হ্যাঁ, জয়নুল আবেদিন মানে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী বলা হয় শিল্পাচার্য জয়নুল আবেদিনকে। এই জয়নুল আবেদিন হস্তলিখিত সংবিধানের কাভার পেজে ডিজাইন করেছিলেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই পর্যন্ত হইলে একটু বলেন তো। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচাই বন্দি থেকে ওরে অবুঝ পাখি। ইচ্ছে করে জানো ভরে, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তুমি আমার জান বন্ধু। ওকে, এরপর দেখেন 12 অক্টোবর, 12 অক্টোবর 1972 সালের ডক্টর কামাল হোসেন, ডক্টর কামাল হোসেন হস্তলিখিত সংবিধান গণপরিষদে উত্থাপন করেন। এরপর 4 নভেম্বর 1972 সালের 4 নভেম্বর 1972 সালে গণপরিষদে হস্তলিখিত সংবিধান গৃহীত হয়। পরবর্তীতে 4 নভেম্বর সংবিধান দিবস ঘোষণা করলো, অন্তর্বর্তীকালীন সরকার এসে বাদ দেয়। এরপর
এরপর 14-15 ডিসেম্বর হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর শুরু হয়। স্বাক্ষর করলে 16 ডিসেম্বর 1972 সালে 16 ডিসেম্বর 1972 সালে গণপরিষদে হস্তলিখিত সংবিধান কার্যকর, পাশ, প্রবর্তিত, চালু হয় এবং 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 এই দিনেই গণপরিষদ ভেঙে দেওয়া হয় ও জাতীয় সংসদ নামকরণ করা হয়। তাহলে দেখেন, গণপরিষদে হস্তলিখিত সংবিধান উত্থাপন করা হয়েছিল 12 অক্টোবর 1972 সালে। সেখানে কিছু ভুলভ্রান্তি ছিল, ওটা ব্যাক করা হলে আবার সংশোধন করে 4 নভেম্বর 1972 সালে গিয়ে কি করা হলো, ওই গণপরিষদটা নিয়ে গেলে গণপরিষদ ওটা গ্রহণ করে। তারপর 16 ডিসেম্বর 1972 সালে গণপরিষদে হস্তলিখিত সংবিধান কার্যকর হয়, পাশ হয়, চালু হয় বা প্রবর্তিত হয়, একই কথা কিন্তু। এরপর কি হলো, ওই দিনেই গণপরিষদ ভেঙে দিয়ে জাতীয় সংসদ নামকরণ করা হলো। আর ওই জাতীয় সংসদের আবার প্রথম স্পিকার নিয়োগ দেওয়া হলো। ওই যে গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, ওই মোহাম্মদুল্লাহকে আবার জাতীয় সংসদের প্রথম স্পিকার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ঠিক আছে? কিরে, ভয়েস টয়েস নিয়ে কি হয়েছে? ভয়েস স্যার আগুন, হালিমা, শিমু, কি হয়েছে ভাই এতগুলা? মিনহাজ, স্যার ভালোই লাগছে তো, আর একটু বেশ মান সম্মান খাইল রে আমার। তোমায় মাঝারে রাখি। এটা হলে বলেন, হ্যাঁ, এটা হলে বলেন। ওকে, দেখেন সংবিধান কিন্তু রচনা হয়ে গেছে। এই সংবিধানে কি আছে এটা সংখ্যা বিন্যাস নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে? বলা হচ্ছে সংবিধানের সংখ্যা বিন্যাস। সংখ্যা বিন্যাস
সংবিধানের সংখ্যা বিন্যাস। হ্যাঁ, এটা গণপরিষদ, ওটা গণপরিষদ। এই যে বললাম না, সংবিধান রচনার অনুমোদনের ভিত্তিতে যে ইয়া ছিল না, যেটা মানে জনগণের প্রতিনিধি দ্বারা। সুপ্রিম কোর্টকে সংবিধানের রক্ষক বলা হয় কেন? আচ্ছা, শুনেন, সুপ্রিম কোর্ট কি করে? আইনের কার্যকর করে না, আইন কার্যকর করে না, মানে একটা আইন জাতীয় সংসদ তৈরি করলে সেটা কিন্তু কার্যকর করবে কে? জাতীয় সংসদে পাশ হইলে ওটা কার্যকর করবে সুপ্রিম কোর্ট। ওটা কার্যকর করে কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্ট। শাহাদত, বুঝতে পেরেছেন ভাই? যার কারণে ওই সংবিধান সুপ্রিম কোর্টের সংবিধানের হচ্ছে রক্ষক বলা হয়। রক্ষক মানে ব্যাখ্যাকারক বলা হয়, আইনের ব্যাখ্যাকারক বলা হয় সুপ্রিম কোর্টকে। হ্যাঁ, আচ্ছা, এরপর এক, আচ্ছা, প্রস্তাবনা একটি, যেখানে শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাষা দুইটি, বাংলা ও ইংরেজি। এরপরে মূলনীতি, মূলনীতি চারটি, জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, এই চারটা। এরপর এরপর তফসিল 60টি, এটা পড়া লাগবে না, বাদ। অধ্যায় বা ভাগ, অধ্যায় বা ভাগ হচ্ছে 11টি। সংশোধনী, আমাদের সংবিধানে এখন পর্যন্ত সংশোধন হয়েছে 17টি। মূল পাতা, অর্থাৎ স্বাক্ষর করার আগে যে পাতাটা ছিল হস্তলিখিত সংবিধান, ওই পাতা ছিল 93টি। স্বাক্ষর করার আগে মূল পাতা ছিল হচ্ছে 93টি। এরপর স্বাক্ষর সহ পাতা, স্বাক্ষর সহ 108টি। এরপর অনুচ্ছেদ বা ধারা, অনুচ্ছেদ বা ধারা 153টি। দেখেন, বলা হচ্ছে প্রস্তাবনা একটি, শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রাহিম। ঠিক আছে, ভাষা দুইটি, বাংলা ও ইংরেজি, বাংলা ও ইংরেজি। এরপর মূলনীতি চারটি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তফসিল হচ্ছে 60টি। কি কি তফসিল 60টি কি কি ওটা পড়ার দরকার নাই। ঠিক আছে, অধ্যায় বা ভাগ হচ্ছে 11টি। সংশোধনী হচ্ছে এখন পর্যন্ত হচ্ছে 17টি। ওই 11টা ভাগ বা অধ্যায় কিন্তু 153টা অনুচ্ছেদ আছে। হ্যাঁ, এরপর মূল পাতা হচ্ছে 93টি, স্বাক্ষর সহ পাতা হচ্ছে 108টি, আর অনুচ্ছেদ বা ধারা হচ্ছে 153টি। অনুচ্ছেদ বা ধারা হচ্ছে 153টি। ওকে।
এ পর্যন্ত হয়েছে বলেন তো, এ পর্যন্ত হইলে বলেন। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। আচ্ছা, ধারা মনে থাকে না, মনে রাখানোর দায়িত্ব আমার, ঠিক আছে? মনে রাখানোর দায়িত্ব হচ্ছে আমার, নো টেনশন। আশা ছিল মনে মনে, প্রেম করিব তোমার শানে, তোমায় নিয়া ঘর বাঁধিমু গহীন বালুর চরে গো, গহীন বালুর চরে। আশা ছিল মনে মনে, এই ঘরেতে তোমার আমার মধুর মিলন হইতো, তোমার শাড়ির আঁচলেতে পরাণ বাঁধা থাকতো সেই। আরে ধারা কঠিন না, সুন্দর আছে, আমি পড়াবো, আমার সাথে সাথে পড়বেন, টেনশন করার কোনো দরকার নাই ভাই। আরে বা, আমার তো হিরো বালা নিলেন ভাই। আচ্ছা, ধারা মুখস্থ করানোর দায়িত্ব আমার, ক্লাসে পড়াবো, ক্লাসে ধারা মুখস্থ করাবো, ঠিক আছে? এটা তো হয়েছে না এ পর্যন্ত, হয়েছে না? আচ্ছা, এরপর ওই যে 11টা অধ্যায় বা ভাগ আছে না, কোন অধ্যায়ে কি আছে এটা এখন লেখাবো। দেখেন, একটা টেকনিক আছে, পোড়ামো নি আবি, নি আবি নি মহা বা সংবি। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 নম্বর ভাগ, 2 নম্বর ভাগ, 3 নম্বর ভাগ, 4 নম্বর ভাগ, 5 নম্বর ভাগ, 6 নম্বর ভাগ, 7 নম্বর ভাগ, 8 নম্বর ভাগ, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, ঠিক আছে? আচ্ছা, মনে রাখতে যা করানো লাগে আমি সেইটা করাবো, এবং আজকে যা পড়াবো এইখানে পড়া করে নিব, দেখি তো হয় কিনা। শুনেন, আমার ছোট্ট একটা ঘটনা বলি। আমি ম্যাথের কিচ্ছু পারতাম না, ম্যাথে পাশ করতে পারবো না বলে 1 বছর বয়স কমাই দিছি। মানে ম্যাথে পাশ করতে পারবো না বলে অরিজিনাল বয়স থেকে 1 বছর বয়স কমাই দিলাম, ঠিক আছে? অরিজিনাল বয়স থেকে 1 বছর বয়স কমাই দিলাম, হাই স্কুলের ঘটনা বলি, ঠিক আছে? যাই হোক, ওই বেটা সওয়াল ম্যাথে A+ পাইছিল, ম্যাথ মুখস্থ করে গিয়ে A+ পাইছিলাম, এটাও বলতে পারি, কারণ আমার তো যা ছিল সবই মুখস্থ, সূত্র মুখস্থ, ম্যাথ মুখস্থ। মানে শুধু বলা যে এই অধ্যায়ের এত, বইয়ের এত নম্বর অধ্যায়ের এত নম্বর অঙ্ক, অঙ্কও বলে দেওয়া লাগতো না,
আমার অঙ্কও মুখস্থ হয়ে গেছিল। বোঝা গেছে ঘটনা? তো পৃথিবীতে কঠিন বলে কিছু নাই। আমার মতো গাধা যদি ম্যাথে পাশ করতে পারে তো আপনারা ভালো কিছু করতে পারবেন। স্যার বলছিল যে আমি নাকি A+ না পেলে ম্যাথে কেউ A+ পাবে না। আল্লাহ মনে হয় কবুল করছিল। আমার বন্ধুরা যে কি ঠাট্টা করতো, সায়েন্সের বন্ধুরা, মানে চরম হাসি ঠাট্টা করতো আমাকে নিয়ে। আমি ওদের দেখে দেখে পাশ করতাম। 9-এ প্রথম সময়কে ফেল, সৃজনশীল আসলে প্রথম আমরা ব্যাস ফেল, পরীক্ষায় দিইনি। সৃজনশীল কি পরীক্ষা দিব? তারপর কি হলো, দ্বিতীয় সাময়িকে গিয়ে দেখা দেখি করে কোন রকম 52 পাইলাম, আলহামদুলিল্লাহ ভালো। বার্ষিকে গিয়ে ওইটাও দেখা দেখি করে কোন রকম 46 পাইছি, এটা গেল। 10-এ মানে 10-এ প্রথম সাময়িক গিয়ে আবার কি করলাম, ওই চুরি সাঁচরি করে আবার দেখা দেখি করে কোন রকম হচ্ছে পাশ করলাম, 42 না কত যেন পাইলাম। প্রি টেস্টে কি পুরা স্কুল মিলে আর্টসের মধ্যে অধম পাস, 36 নাম্বার। স্যার নাকি দয়া করে 3 নাম্বার বেশি দিছিল, 33 পাইলে পাস। মানে আমরা স্যারের কাছে প্রাইভেট পড়িনি, অন্যজনের কাছে আমার কয়েকটা বন্ধু প্রাইভেট পড়তে গেছে, স্যার ওই আর্টসের সবগুলোকে ম্যাথ আমরা পারি না একসাথে হচ্ছে দিয়ে দিচ্ছে, দিয়ে স্যার ওই দিনে গার্ড দিল। এখন স্যাররা দেখলে আমরা হওয়া পড়া ভুলে যেতাম, আমি কোন রকম 36 পাইছি, আর বাকি আর্টসের সবগুলো ফেল। ঠিক আছে, টেস্টে সবাই মিলে হাতে হাত রেখে ওয়াদা করে টাইনা টুইনা 36-66 পাইছিলাম। কেন পাইছিলাম? আমি সায়েন্সের বন্ধুদের বলছিলাম ওরা ইংরেজি পারে না, যে ন্যারেশন আর হচ্ছে ভয়েস আমি তোদেরকে হেল্প করবো 10 নাম্বার, তোরা আমাকে যদি 10 নাম্বার হেল্প করিস। তো সবাই 2-3 জনে মিলে, আমার তো 30-35 পাইতাম, পাস করতাম। ওরা 2-3 জনে মিলে আমার ম্যাথ দিয়ে 66 পাস। তারপর প্রচুর ম্যাথ করছিলাম, করে যে মোটামুটি পাস করেছিলাম। হ্যাঁ, ব্যাটারিটা চেঞ্জ করবে, 2 মিনিট ওয়েট করেন। ওকে, সওদাবাজি না রে ভাই। তারপর টেস্টে টেস্টে পাস করার পর টেস্টে আমি স্কুলে টপার হইলাম, আর্টসের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট আমার 4.08। এটা না 06। স্কুলের ইতিহাসে টেস্টে আর্টস থেকে কোনোদিন ওই 74 সাল থেকে শুরু করে 2010 সাল পর্যন্ত কেউ কোনোদিন এই নাম্বার পায়নি, আমি পাইলাম। বোঝা গেছে? তারপরে চিন্তা করলাম ম্যাথে তো পাস করা লাগবে, না হলে তো মান সম্মান থাকবে না। পরে স্যারকে বললাম, বিএসসি স্যার খুব হেল্প করলো। টেস্টের পরে প্রতিদিন ক্লাস শেষ করে নিয়ে আমাকে বা টিফিনের সময় বসতো মাঠে, আধা ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে? তো যাই হোক, পরবর্তীতে টেস্ট টেস্টের পরে স্যার আমাকে হেল্প করতো, আমিও প্রচুর ম্যাথ করতাম, এবং লাস্ট পর্যন্ত ফাইনালে আমি হচ্ছে 84 নাম্বারের অ্যান্সার করেছিলাম, 4 মার্ক নিজে নিজে বানাইছিলাম, আর 80 নাম্বার হচ্ছে সঠিক। তাও 2-1টা ভুল হলেও হতে পারতো। পরে দেখলাম আমি A+ পাইছি। খাতাকে দেখছে জানি না, আল্লাহর ভালো করুক। ঠিক আছে? হ্যাঁ, ভিতরে জেদ থাকতে হবে। দুই এগুলো জেদ থাকা উচিত। ঠিক আছে, এগুলো নিবেন। ভিতরে জেদ না থাকলে কোনো কাজ হয় না। হ্যাঁ, কাজ হয় না বলতে আমি একটা উদাহরণ দিই। উদাহরণ বলতে কি, যে ওই ম্যাথ করতে করতে অ্যাকচুয়ালি মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, মুখস্থ হয়ে যায়, সবই মুখস্থ হয়ে যায়। তো জেদ বলতে কি, আমার ইন্টারমিডিয়েটের কথা বলি। ইন্টারমিডিয়েটে যখন ভর্তি হলাম, গ্রামের একটা কলেজে পড়ছি। টিচারগুলো খুব ভালো, মাশাআল্লাহ, খুবই ভালো। বেশিরভাগই মানে আমার যতগুলো টিচার ছিল, ইংরেজি টিচার বাদে সবগুলো ইউনিভার্সিটিতে পড়ছে, রাজশাহী ইউনিভার্সিটিতে। এবং এক একটা যা টিচার, মানে আমি তো মনে করি লাকি। আরে বাপ রে বাপ, কি ট্যালেন্টেড এক একটা, এক একটার ব্যাকগ্রাউন্ড অসাধারণ। কিন্তু তারা কলেজে চাকরি করে ওই সময়, মানে ফ্রিতে চাকরি পাইছে। আমাদের প্রিন্সিপাল স্যারটা ছিল ভালো, ও টপ লেভেলের স্টুডেন্ট দেখে ক্লাসে এসে ডেমো ক্লাস দিয়ে তারপর টিচার নিয়োগ দিয়েছে 1999 সালের দিকে। আরে মোস্তাক স্যার যে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, প্র্যাকটিস সবচেয়ে বড় জিনিস।
প্র্যাকটিস সবচেয়ে বড় জিনিস। ওই যে মুস্তাক স্যার আসছে, এতক্ষণ আমি ম্যাথ পারি না, স্যার আসছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আজকে শোনাবো স্যার, হেভি করে একটা গান শোনাবো আপনাকে, আপনি অফিসে আসেন। তো তারপরে যাই হোক, আমি কলেজে যতবার পরীক্ষা দিতাম ততবারই A+ পাইতাম। তো যাই হোক, সব মিলিয়ে কি করে ইন্টারে A+ পাইলাম, ভালোই ভালোই নাম্বার তুলেছিলাম। পুরো রাজশাহী বোর্ডে আর্টসের মধ্যে মনে হয় সপ্তম হয়েছিলাম। আর এভারেজ নাম্বার ছিল সব মিলে, আর্টস কমার্স সায়েন্স মিলে 82তম হয়েছিল ওই সময়। বোর্ড ভিত্তিতে কি যেন দিছিল, ভালোই দিছিল, ভালোই লাগছিল। তবে ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইম চান্স পাইনি। রাজশাহীতে ছিলাম না, চান্সও পাইনি। মনোবিজ্ঞান ওয়েটিং থেকে চান্স হয়েছিল, ভর্তি হওয়া হয়নি রাবিতে। ও তারপরে সেকেন্ড টাইম আবার দিলাম, সেকেন্ড টাইমে খুব জিত ছিল, মানে চান্স পাওয়াই লাগবে। একবারে সবার শেষে প্রিপারেশন, 2 মাস প্রিপারেশনে চান্স পাইছিলাম। এবং সিরিয়াল ভালো, 3টা ইউনিভার্সিটিতে পরীক্ষাতে 2টাতে চান্স পাইছিলাম, আর কোথাও দিই নাই, আলহামদুলিল্লাহ। তো আমার মতো গর্ধব যদি কিছু পারে, এই দাঁড়িয়ে থেকে যদি কথা বলতে পারে, তা আপনারা অনেক কিছু করতে পারবেন। আপনারা তো সাহস করে পড়তেছেন। বিশ্বাস করেন, আমি তো দাঁড়িয়ে কথাই বলতে পারতাম না। আমার মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি কোনোদিন কারোর সামনে দাঁড়িয়ে এক লাইনে বলিনি, অ্যাডমিশনেও বলিনি। ওই অনার্সে ফার্স্ট ইয়ার আমি ফার্স্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম, সেদিন ইউনিভার্সিটিতে গেছিলাম। ওই যে স্যারের প্রেজেন্টেশন ছিল তার সাথেই দেখা, ওই স্যারের চেম্বারে বসে ঘন্টাখানিক গল্প করলাম, স্মৃতিচারণ করলাম 1-1.5 ঘন্টা, রাত 9টা-10টার দিকে। তো যাই হোক, হ্যাঁ মোস্তাক স্যার ভালো ম্যাথ করেন, বস পাবলিক বস। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন পারি, আলহামদুলিল্লাহ পারি, মোটামুটি পারি। ম্যাথও টুকটাক পারি, চলার মতো পারি। দেখি আল্লাহ ভরসা। আর সাধারণ জ্ঞান পারার বিষয় হচ্ছে কি, আমি ইতিহাস পড়ছি, তো এই যা পড়তেছে আমার ইতিহাসে ছিল, একাডেমিকে ছিল এইগুলো। মানে আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ছিল, তো তো ওটা আমার খুব ভালো লাগতো, ঠিক আছে? না প্রেজেন্টেশনে কি কাঁপাকাঁপি করতাম, প্রথম দিন আমার হাত পা দুটাই কাঁপতেছিল, আমি সেই নাচতাছিলাম মনে হচ্ছে। 2 মিনিটে একটা প্রশ্ন আমি বলে ফেলে দিয়েছি, 18 নম্বরের প্রশ্ন। কি বলছি, স্যার খালি ছায়া ছিল মুখের দিকে, মনে হচ্ছে যে বারুদ যাচ্ছে মুখ দিয়ে। ওইটা কোনো প্রেজেন্টেশন হলো? ওই গল্প সেদিন স্যার করলো। যাই হোক, আমাদের মুস্তাক স্যার আসছেন, ম্যাথের লিজেন্ড স্যার। স্যারকে অনুরোধ করব সামনের ক্লাসে একটা মানে গান শোনাইতে। আমি স্যারের উদ্দেশ্যে আজকে আর কিছু না বলে আমি ক্লাসে চলে যাই। দেখেন, সংবিধানে যে 11টা ভাগ বা অধ্যায় আছে না, ওই 11টা ভাগ বা অধ্যায়ের একটা টেকনিক। ওই 11টা ভাগ বা অধ্যায় কিন্তু 153টা অনুচ্ছেদ আছে, তাই না? দেখেন, পোরামো নিয়াবি নিমোহা বাসঙ্গি, আমার সাথে বলেন, পোরামো নিয়াবি নিমোহা বাসঙ্গি। 1 নম্বরে প্রো, এই প্রোতে বলা হচ্ছে প্রজাতন্ত্র সম্পর্কে বলা হচ্ছে। প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্রের অনুচ্ছেদ আছে হচ্ছে কত? 1 থেকে 7। প্রজাতন্ত্রের 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র রাষ্ট্র পরিচালনার মূল নীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটার অনুচ্ছেদ আছে 8 থেকে 25। 8 থেকে 25। এরপর 3 নম্বরে কি বলা হচ্ছে? মৌলিক অধিকার। মৌতে কি? মৌলিক অধিকার। মৌলিক অধিকার আছে 3 নম্বরে। হ্যাঁ, 3 নম্বরে কি আছে? মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার, হ্যাঁ, মৌলিক অধিকার সম্পর্কে অনুচ্ছেদ আছে হচ্ছে 26 থেকে 47। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে কি? নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ সম্পর্কে বলা হচ্ছে 4 নম্বর অনুচ্ছেদ আছে 48 থেকে 64। 48 থেকে 64। এরপর 5 নম্বরে কি বলা হচ্ছে? আইন বিভাগ। আইন বিভাগ, আইনসভা বলা হয়। হ্যাঁ, আইন বিভাগ। এখানে অনুচ্ছেদ আছে 65 থেকে 93। এখানে অনুচ্ছেদ আছে 65 থেকে 93। এরপর 6 নম্বরে বলা হচ্ছে কি? বিচার বিভাগ। বিচার বিভাগ। বিচার বিভাগের অনুচ্ছেদ আছে কত? 94 থেকে 117। এরপর 7 নম্বরে বলা হচ্ছে নির্বাচন কমিশন। 7 নম্বরে কি বলা হচ্ছে? নির্বাচন কমিশন। অনুচ্ছেদ আছে কত? 118 থেকে 126। এরপর 8 নম্বরে বলা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এটার অনুচ্ছেদ আছে হচ্ছে 127 থেকে 132।
এরপর 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 দেখেন, এরপর 9 নাম্বার, 9 নাম্বারে কি বলা হচ্ছে? বাংলাদেশ কর্ম কমিশন। বাংলাদেশ কর্ম কমিশন, এটার অনুচ্ছেদ আছে 133 থেকে 141। 10 নম্বরে বলা হচ্ছে সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন, এটার একটা অনুচ্ছেদ আছে 142। আর 11 নম্বরে বলা হচ্ছে কি? বিবিধ। 11 নম্বরে বলা হচ্ছে বিতে বিবিধ, 143 থেকে 153। 143 থেকে 153, ওটা 143 থেকে 153 হবে। হ্যাঁ, লাস্টেরটা 143 থেকে 153, 153। হ্যাঁ, 143 থেকে 153, ঠিক আছে। তাহলে প্রাচীন, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ মুস্তাক স্যার, স্যার শোনাবো স্যার, আপনি তো আজকে আসলেন, আপনার সাথে দেখা হয় না। যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়। যদি কোনোদিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়। পাখি রে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। পাখি রে তুই। ওকে ওকে, তাহলে দেখেন 1 নম্বর ভাগে কি বলা হচ্ছে? প্রজাতন্ত্র, অনুচ্ছেদ আছে কত? 1 থেকে 7। 2 নম্বর ভাগে কি বলা হচ্ছে? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অনুচ্ছেদ আছে কত? 8 থেকে 25। 3 নম্বর ভাগে কি বলা হচ্ছে? মৌলিক অধিকার, অনুচ্ছেদ আছে কত? 26 থেকে 47। 4 নম্বরে কি বলা হচ্ছে? নির্বাহী বিভাগ, অনুচ্ছেদ আছে
48 থেকে 64, ঠিক আছে। এরপর 5 নম্বর ভাগে কি বলা হচ্ছে, আইন বিভাগ 65 থেকে 93, 6 নম্বরে বিচার বিভাগ 94 থেকে 117 অনুচ্ছেদ, 7 নম্বরে নির্বাচন কমিশন 118 থেকে 126, 8 নম্বরে বলা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক 127 থেকে 132, 9 নম্বরে বলা হচ্ছে বাংলাদেশ কর্ম কমিশন 133 থেকে 141, 10 নম্বরে সংবিধান সংশোধন একটা অনুচ্ছেদ 142, 11 নম্বরে বলা হচ্ছে বিবিধ 143 থেকে 153। ওকে, ওকে, ঠিক আছে শাহাদত, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এই সবারই হয়েছে তো না, বলেন তো সবারই হয়েছে না? সবারই তো হয়েছে, বলেন। কেউ কোনদিন আমারে তো কথা দিল না, কথা দিল না, বিনি সুতার মালা খানি, বিনি সুতার মালা খানি গাথা হইল না, গাথা হইল না। কেউ কোনদিন আমারে তো, কেউ কোনদিন আমারে তো কথা দিল না, কথা দিল না। ও লালন মরল জল পিপাসায়, থাকতে নদী মেঘনা, হাতের কাছে ভরা কলস, তৃষ্ণা মেটে না। ওকে, এরপরে চলে যাব আমরা সংবিধানের যে 11টা ভাগ বা অধ্যায় পড়লাম না, এখানে কয়টা অনুচ্ছেদ আছে, 153টা না। আমরা চলে যাব প্রথম ভাগ। দেখেন প্রথম ভাগ, প্রথম ভাগে কি বলা হচ্ছে, ওই যে কি প্রজাতন্ত্র না, প্রজাতন্ত্র, এটার অনুচ্ছেদ কত আছে, 1 থেকে 7, 1 থেকে 7 না? ওকে, 1 থেকে 7, তাই তো? ওকে, দেখেন 1 নম্বর অনুচ্ছেদে কি বলা হচ্ছে, প্রজাতন্ত্র সম্পর্কে বলা হচ্ছে। 1 নম্বর অনুচ্ছেদে কি বলা হচ্ছে, প্রজাতন্ত্র সম্পর্কে বলা হচ্ছে। 2 নম্বরে বলা হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সীমানা, সীমানা। 2 কতে আবার কি বলা হচ্ছে, রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম আমাদের কি, ইসলাম, তাই না? আর অন্যান্য ধর্মের সমমর্যাদা প্রদান, এটা বলা হচ্ছে। এরপর 3 নাম্বার রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। 4 নাম্বার বলা হচ্ছে জাতীয় প্রতীক, পতাকা, জাতীয় প্রতীক, পতাকা, জাতীয় সঙ্গীত, সঙ্গীত, জাতীয়, দেখেন জাতীয় প্রতীক, পতাকা, সঙ্গীত, ঠিক আছে? এটা 4 নম্বরে বলা হচ্ছে। তাহলে 1 নম্বরে কি বললাম, প্রজাতন্ত্র। 2 নম্বরে কি বলা হচ্ছে, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 3 নম্বর বলা হচ্ছে রাষ্ট্রধর্ম। 2 কথা রাষ্ট্রধর্ম বলা হচ্ছে। 3 বলা হচ্ছে রাষ্ট্রভাষা। 4 নম্বরে বলা হচ্ছে জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত। এরপর আমরা চলে যাব হচ্ছে, এরপর 5 নাম্বার হচ্ছে রাজধানী। 5 নাম্বার হচ্ছে রাজধানী। 5 নম্বরে কি, 6 নম্বরে নাগরিকত্ব, নাগরিকত্ব। 7 হচ্ছে ক,
সাতের কথা বলা হচ্ছে কি, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কি মিথ্যা কথা! প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এরপর সাতের খতে কি বলা হচ্ছে, সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধনের অযোগ্য। কেউ কোনোভাবেই এই মৌলিক বিধান চেঞ্জ করতে পারবে না। সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধনের অযোগ্য। তাহলে এক নম্বরে কি বলেছি, প্রজাতন্ত্র। দুই নম্বরে কি বলেছি, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। দুইয়ের কথা কি বলেছি, রাষ্ট্রধর্ম। তিনে কি বলেছি, রাষ্ট্রভাষা। তিনে কি বলেছি, রাষ্ট্রভাষা। চারে কি বলেছি, জাতীয় প্রতীক পতাকা সঙ্গীত। এরপর পাঁচ নম্বরে বলেছি রাজধানী। আমাদের রাজধানী ঢাকা, এটা সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে। 6 নম্বরে নাগরিকত্ব। আমাদের নাগরিকত্ব কি, বাংলাদেশী না আমরা? আচ্ছা, এরপরে সাতের কথা বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। খতে বলা হচ্ছে সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধনের অযোগ্য। সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধনের অযোগ্য। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত হয়েছে না? সাধত, মনে কোনো দুঃখ নেই। দুঃখ মনে থাকবে তার সময়টা কখন বলি। সকালে উঠি 7টা, 7:30টার মধ্যে খাবার দাবার শেষ করে রুম ত্যাগ করি। রাত 11টা, 11:30 বা কোনোদিন হচ্ছে 9টা, 9:30, 10টার মধ্যে রুমে যাই। এর মধ্যে বাজারেই থাকি, অফিসেই থাকি, পড়াই, ব্যাচ ট্যাচ পড়াই, ক্লাস টালাস নেই। তারপর এই তো যতটুকু সময় পাই অফিসেই সময় কাটাই, নাহলে অফিসেই ঘুমাই। ওই দুঃখ কষ্ট আর ওই বয়সও নাই যে মনে আবেগ থাকবে। গান বলি, ওই যে এই যে দেখেন একা আছি সেই কখন থেকে, সন্ধ্যা 6টা থেকে ক্লাস করতেছি। ওই মাঝে মাঝে একটু একটু, আগে তো ভয়ে কিছু বলতেই পারতাম না। ঠিক আছে, ওকে। 1 নম্বর ভাগ শেষ। দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। 2 নম্বর ভাগ, দ্বিতীয় ভাগ কি বলা হচ্ছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা অনুচ্ছেদ আছে কত, 8 থেকে 25। 8 থেকে 25, ওকে। ওরা লাগান মেলা কঠিন। ওকে, 8 নম্বরে কি বলা হচ্ছে, 8 নম্বরে বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 9 নম্বরে কি বলা হচ্ছে দেখেন, 9 নম্বরে কি বলা হচ্ছে, 9 নম্বরে বলা হচ্ছে জাতীয়তাবাদ বলা হচ্ছে, জাতীয়তাবাদ। আমি কিন্তু সবগুলো লেখাবো না, হ্যাঁ। এরপরে 10 নম্বরে বলা হচ্ছে সমাজতন্ত্র শোষণ মুক্তি, সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। 11 নম্বরে বলা হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার, ঠিক আছে। এরপরে 12 নম্বর লেখাবো, হ্যাঁ 12 নম্বর লেখাই, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। একজন আর একজনকে ধরবেন, হ্যাঁ প্র্যাকটিস করবেন। এরপর 14 নম্বরে বলা হচ্ছে কৃষক ও শ্রমিকের মুক্তি। জীবনে এটা মুক্তি মিলবে না, 13 নম্বর বাদ দিলাম। কৃষক ও শ্রমিকের মুক্তি। এরপর 17 নম্বরে চলে যাই, বলা হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। খুবই গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক শিক্ষা। দেখতে পাই না মানে কি রে? আমি তো ঠিকই দেখতে পাচ্ছি রে ভাই। দেখেন তো এখন ঠিক আছে? তার চোখের দেখেন তো এখন দেখা যায়? আমি তো দেখতে পাচ্ছি রে ভাই। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান, ছিল যত রং, আছি আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। ওকে, 17 নম্বরে বলছি অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 22 নম্বরে বলা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ, বিচার বিভাগ পৃথকীকরণ, অর্থাৎ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে স্বাধীন করে দেওয়া হলো। এরপর 23 নম্বরে কি বলা হচ্ছে, 23-এর ক হবে এটা, 23-এর ক হবে এটা, হ্যাঁ 23-এর ক হবে এটা, উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলা হচ্ছে। 23-এর ক উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলা হচ্ছে 23 নম্বরে। 25 নম্বরে বলা হচ্ছে যে আন্তর্জাতিক সংহতি ও নিরাপত্তা উন্নয়ন, আন্তর্জাতিক সংহতি ও নিরাপত্তা উন্নয়ন।
ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে 8 নম্বরে বলা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 9 নম্বরে বলা হচ্ছে জাতীয়তাবাদ, 10 নম্বরে সমাজতন্ত্র শোষণ মুক্তি, 11 নম্বরে গণতন্ত্র ও মানবাধিকার, 12 নম্বরে ধর্ম নিরপেক্ষতা ধর্মীয় স্বাধীনতা, 14 নম্বর কৃষক ও শ্রমিকের মুক্তি, 17 নম্বরে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এরপর 22 নম্বরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। ঠিক আছে, 23 নম্বরে বলা হচ্ছে 23-এর ক উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে বলা হচ্ছে। 25 নম্বরে আন্তর্জাতিক সংহতি ও নিরাপত্তা উন্নয়ন। এই পর্যন্ত হইলে আমার একটু কাইন্ডলি বলেন, হ্যাঁ, আজকে এখানে শেষ করে দিব। ঠিক আছে, ওকে, ওকে না, ঠিক আছে। তাহলে সবাই ভালো ভালো থাকবেন। আমি সবার জন্য দোয়া রাখি, ভালো কিছু করেন, ভালো কিছু করার ট্রাইও করেন, কারণ ভালো কিছু করার চেষ্টায় মানুষকে ভালো কিছু করায়। চেষ্টা মানুষকে কিন্তু হচ্ছে অনেক দূর নিয়ে যায় কিন্তু, হ্যাঁ। তো আমার জন্য দোয়া রাখেন, আপনাদের জন্য দোয়া রাখছি। ভালো থাকবেন সবাই, কেমন? আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওয়েলকাম।